পঙ্কজ দেবনাথ, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। আমাকে আহ, সংযুক্ত করবার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি মানে বাংলাদেশের রাজনীতিতে বলি বা আলোচকদের মাঝে আলোচিত বা খুব সাড়া জাগাচ্ছে এখন 13ই নভেম্বর। আপনারা কর্মসূচি দিয়েছেন, লকডাউন কর্মসূচি। একটু ছোট্ট করে যদি সামারি করে একটু বলেন যে কি আপনাদের উদ্দেশ্য, কি আর কি করবেন এই কর্মসূচিতে। আপনাকে ধন্যবাদ খুব সময় উপযোগী এই প্রশ্নটি করবার জন্য। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে মূলত দেশ রক্ষার প্রোগ্রাম। আমরা রাজনৈতিক কর্মী, রাজনীতি করি আওয়ামী লীগ। দেশের কল্যাণ, আওয়ামী লীগের রাজনীতির মূল দর্শনটি হচ্ছে জনগণের কল্যাণ করা। গত 13-14 মাসের অপশাসন দুঃশাসনে বাংলাদেশের মানুষ আজ অতিষ্ঠ, দিশেহারা, বিপর্যস্ত। সেখানে মৌলিক মানবাধিকার থেকে শুরু করে বাক ব্যক্তি স্বাধীনতা সব আজকে বাধাগ্রস্ত হচ্ছে। ন্যায় বিচারের পথ রুদ্ধ হয়েছে। পরিকল্পিত পূর্ব নির্ধারিত রায় ঘোষণা করে রাজনীতি থেকে জাতীয় নেতৃবৃন্দকে নির্বাসনে পাঠানোর ষড়যন্ত্র হচ্ছে। বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধারা আজকে অসম্মানিত, অপমানিত। নারী তার অধিকার নেই। শিল্প কলকারখানা বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার। সাংবাদিক, সিনিয়র সাংবাদিকরা পর্যন্ত আজকে কারাগারে বছরের বেশি সময় যাবৎ নির্যাতিত হচ্ছেন। সাংবাদিক মঞ্জুর ইসলাম পান্না একটি সেমিনার আয়োজন করতে গিয়ে তাকে জোর করে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে কোর্টে নেওয়ার পরে সেই সাংবাদিকদের উপরে হামলা হলো। অর্থাৎ মৌলিক মানবাধিকার বা কথা বলার স্বাধীনতাটুকু আজকে কোথাও নেই। অর্থনীতি আজকে আইসিইউতে, অর্থাৎ গতকালকেরই নিউজ যে অর্থনীতি আইসিইউতে, শেয়ার বাজারের পতন থামছে না। বিজিএমই বলছে 353টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, প্রায় 1.5 লক্ষ শ্রমিক বেকার হচ্ছে, বিজিএমইর সর্বশেষ রিপোর্ট। আমি যদি এই সরকারের একজন অন্যতম সহযোগী আহ দেবপ্রিয়দার কথাই ধরি, আমরা দেবপ্রিয়দার যে স্টাডি, তাতেই বলা হচ্ছে 27 লক্ষ শ্রমিক, যুবক যুবতী কর্মহীন হয়ে পড়লো এই 1 বছরে। এই রিপোর্টটা কিন্তু আর 3 মাস আগের। দেবপ্রিয়দাদের যেই সিপিডি বা তাদের যে সংস্থাগুলো, সেখানকার রিপোর্টটাই হচ্ছে 27 লক্ষ যুবক যুবতী কর্মহীন হয়ে পড়লো, বেকার। কাজেই নতুন কোনো কর্মসংস্থান নেই। দলীয়করণ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা একেবারে চরম পর্যায়ে। আইনের আপনি শাসন জোর দেবপ্রিয় করে মব। ভট্টাচার্যকে রেফার করছিলেন। দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু আপনাদের মানে শ্বেতপত্র, দুর্নীতির আওয়ামী লীগ আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ আমি তাই করেছেন। বলছি, আমি হ্যাঁ, এই আঠাশ সরকারের লাখ কোটি সহযোগী টাকা। হ্যাঁ বলেছি। হ্যাঁ হ্যাঁ। আমি বলেছি যে তিনি এই সরকারের সহযোগী। দেবপ্রিয়া সহ যে সিপিডি বা এই যে সংস্থাগুলো, তারা এই বর্তমান সরকারের অন্যতম সহযোগী। তার ভাষায় যদি ধরি, 27 লক্ষ মানুষ নতুন করে কর্মহীন হয়ে পড়েছে। কাজে এটা আমি এই সরকারের যে একজন অন্যতম সহযোগী, তাকেই রেফার করলাম। আমি তাকেই রেফার করলাম। এটি আমার বা আপনার বা কোন রাজনৈতিক কর্মীর কথা না। সে কারণেই বলছি যে যদি তাদের কথাই, সরকারের কথাই ধরি, 27 লক্ষ মানুষ নতুন করে কর্মহীন হয়ে পড়েছে। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। অর্থনীতি আইসিইউতে, শেয়ার বাজারের পতন থামছেই না। সাংবাদিক, 242টা সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রথম সারির সাংবাদিকরা কারাগারে বিনা বিচারে, বিচার নেই, এবং কি জামিন পর্যন্ত দিচ্ছে না, অসুস্থ। শাহরিয়ার কবিরের মতো সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল, রূপা তো আছেই। নাট্যকর্মী শমিক আয়সার, আসাদুজ্জামান নূর, আমাদের মমতাজ শিল্পী, তারা হয়তো আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছিলেন, কিন্তু তিনি তার চেয়ে বড় পরিচয়, তিনি শিল্পী। তারা আজকে নাট্যকর্মী, সংস্কৃতি কর্মীরা, সঙ্গীত শিল্পীরা কারাগারে নির্যাতিত। সেখানে মিনিমাম সম্মানবোধ, আমাদের আমাদের সামাজিক বা ধর্মীয় যে মূল্যবোধটুকু ছিল, অনুশাসনটুকু ছিল, সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। ধর্ষণ, গণধর্ষণ, জি। তো চাঁদাবাজি, এই জিনিসগুলো কি রাহাজানি। আওয়ামী লীগ আমলে অ্যাবসেন্ট ছিল? মানে এগুলো নতুন করে হয়েছে? আমি বলেছি যে অবশ্যই নতুন মাত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটা হচ্ছে। আওয়ামী লীগের আমলে যদি হয়েও থাকে, সেখানে বিচার বা পুলিশ বা প্রশাসন সেখানে সক্রিয় ছিল। দুর্বৃত্তকে গ্রেপ্তার, যেই অপরাধী হোক না কেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেমন ধরেন যদি শিবির বা বিএনপির কথাই ধরি, আবরার হত্যাকাণ্ড নিয়ে খুব সরব ছিল। হ্যাঁ, বুয়েটে আবরারকে হত্যা করেছে ছাত্রলীগ। আজকে কিন্তু সেই আবরার হত্যাকারীকে আওয়ামী লীগের সরকার গ্রেপ্তার করেছে, সাজা দিয়েছে। এই সরকার এসে আপনার খনিকে ছেড়ে দিল।
আমরা বলছি বিডিআর হত্যাকাণ্ডে যারা ইনভলভ ছিল, বিডিআর মিউটিনিতে যারা সেনা কর্মকর্তাদের হত্যা করেছে, তাদের আমরা বিচার করেছি, সাজা দিয়েছি, কারাগারে ছিল, এই সরকার এসে তাদের ছেড়ে দিল। শীর্ষ সন্ত্রাসীদের আমরা গ্রেপ্তার করে সত্য বছরের পর বছর জেলখানায় রেখেছি, এই সরকার এসে ছেড়ে দিল। আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরীর, জেএমবি, যারা স্বীকৃত সন্ত্রাসী জঙ্গি, তাদেরকে গ্রেপ্তার করে আমরা কারাগারে রেখেছি। তারা জেলখানা ভেঙে অস্ত্র লুট করে তাদের ছেড়ে দিল সরকার নির্বিকার। আজকে বাজারে, থানা থেকে, পুলিশ ফাঁড়ি থেকে, সংসদ ভবন থেকে, গণভবন থেকে লুট হওয়া 20,000-এর উপরে মারণাস্ত্র, আগ্নেয়াস্ত্র হয়ে গেছে, সরকার উদ্ধার করছে না, নাটক করছে। খিলগাঁও মসজিদ থেকে উদ্ধার হচ্ছে শত শত অস্ত্র, চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে শত শত অস্ত্র, কিন্তু সরকার নির্বিকার। অর্থাৎ সরকার যেন এই অস্ত্র দিয়ে, অবৈধ অস্ত্র দিয়ে, আসিফরা মন্ত্রণালয়ে বসে যে 9,000 নতুন প্রশিক্ষণ দিল কর্মীদেরকে, তাদের দিয়ে হয়তো গণহত্যা করবে, আওয়ামী লীগকে নিধন করবে। সংস্কৃতি কর্মী, উদার গণতান্ত্রিক রাজনীতির পক্ষে যারা, যারা মুক্ত মনা, মুক্ত সংস্কৃতি, মুক্ত শিক্ষা, মুক্ত জ্ঞানার্জনের পক্ষে, তাদেরকে হত্যা করবে। সে কারণেই আজকে এই সরকার, এই অবৈধ দখলদার ইউনূস এবং তার দোসরদের হাতে বাংলাদেশ নিরাপদ না, মানুষ নিরাপদ না, সর্বত্র আজকে হাহাকার, অসহায়। শিক্ষা অঙ্গন থেকে শুরু করে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে জি। পদে পদে, সরকারি কর্মকর্তারা একেবারে নির্বিচারে তাদেরকে। অনেক লম্বা তালিকা আছে আপনার, মানে এই সরকারের মানে আপনি যে অন্যায় অবিচার নিয়ে বলছেন তার অনেক লম্বা তালিকা আপনি দিচ্ছেন। এজন্য আপনারা আসলে আমি জিজ্ঞাসা করছিলাম আপনাদের কর্মসূচিটা কি, বা আপনারা কি করবেন? এর প্রতিবাদে এই যে অন্যায়, অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণ, রাজহানি, লুটপাট, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন, জোর করে দেশ থেকে বাধ্য করা, এর প্রতিবাদে আইনের শাসন, ন্যায় বিচারের পথ নিশ্চিত করবার জন্যই আমাদের এই ঢাকা লকডাউন। জি, এই লকডাউনে আপনাদের আহ্বানটা কি? আমাদের আহ্বান হচ্ছে লকডাউন, যদি করোনাকালীন সময়ে এই শব্দগুলো আমরা শুনেছি, অর্থাৎ আপনি নিরাপদে ঘরে থাকুন, আপনার ঘরে নিরাপদে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ঘরে অবস্থানটাই এই সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। অর্থাৎ রাজপথে এসে আপনাকে আক্রমণাত্মক প্রতিবাদ করতে না বলে, আমি বলছি, আপনি সাংবাদিক, আপনি সাধারণ মানুষ, আপনি রিক্সা চালক, আপনি বাসের ড্রাইভার, হেল্পার, সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, আপনি ঘরে থেকে নীরবে প্রতিবাদ জানান। এটাই হচ্ছে গণতন্ত্রের পক্ষে, দেশ রক্ষার জন্য আপনার সাধারণ মানুষ নীরব নিরাপদে প্রতিবাদ। ঘরে থাকবে, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করবে? মানে যে দেশ এখনই দেখা আওয়ামী যাচ্ছে লীগের নানান ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, বিভিন্ন বাসে আগুনের ঘটনা ঘটছে, এবং এদিন জি, এনসিপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে যে ছেলেটা ধরা পড়লো পুলিশের হাতে, সে কিন্তু শিবির কর্মী। যুবদলের নয়ন যে বোমা সাপ্লাই দিচ্ছে, যে বাসে সাংবাদিকের ভেস্ট পরে, সাংবাদিকের যে আপনারা পড়তেন সেই ভেস্ট পরে নিয়ে যে বাসে আগুন দিত, বা এটা সে মাস্টার মাইন্ড ছিল, এক্সপার্ট ছিল, তাকে নিয়ে পুলিশ মিটিং করে, গোয়েন্দা সংস্থা মিটিং করে দায়িত্ব নেওয়া হয়েছে যে আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ কর্মসূচির গায়ে কালিমা লেপন করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগুলো করা হচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ন্যাশনাল মিডিয়া গত 14 মাসে আওয়ামী লীগের নাম তো উচ্চারণের সুযোগ ছিলই না। আওয়ামী লীগ এর চেয়ে বড় কিছু ঘটলে, বড় ঘটনা ঘটেছে, কোনো কিচ্ছু এক্সপোজ করে নাই। আপনারা কিন্তু নুর হুদার মতো সিনিয়র মুক্তিযোদ্ধা সিইসি কে যে গ্রেপ্তার করে নিয়ে লাঞ্ছিত করলো অথবা জুতার মালা পড়লো, কোনো মিডিয়ায় নিউজ আসে নাই, সোশ্যাল মিডিয়া কেন ছাড়া। কেন আসছে নাই, কেন আসছে না? এটা তো সব মিডিয়াতে আমি নিয়ে বলছি আলোচনা হয়েছে। আমি বলছি সরকারের নিষেধাজ্ঞার কারণে, সরকারের নির্দেশনার কারণে আপনারা মিডিয়া কমিউনিটি এক্সপোজ করতে পারেন। আজকে হঠাৎ করে কেন বাসে আগুন দেওয়ার ছবিগুলো এক্সপোজ করছেন? অর্থাৎ আপনারা, সরকার বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিকে কালিমা লেপন করতে চায়, যে আওয়ামী লীগ। দেবনাথ, এটা নিশ্চয়ই মনে আছে এরকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং যখন বিএনপি আন্দোলন করছিল 13-14 সেই নির্বাচন ঘিরে, বা তারপরেও যে আন্দোলন, তখন যখন বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, তখন তারা ঠিক একই কথা বলছিল যে এগুলো সরকারের পক্ষ থেকে করেই এগুলো বিএনপির নামে চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু তারাই যে বলছিল তা না, মানে আপনার বিরুদ্ধে একদম সরাসরি অভিযোগ করেছিলেন আপনার জেলারই আওয়ামী লীগ নেতা, তিনিও বলেছিলেন যে আপনি আপনার মালিকানাধীন বিহঙ্গ পরিবহনে আগুন দিয়েছেন, আপনার মদতে হয়েছে এবং 11 জন মানুষ সেখানে মারা গেছেন। আবার একই রকম বিষয়ে একই রকম কথাবার্তার পুনরাবৃত্তি হচ্ছে না? আমি বলছি, আপনার মনে থাকার কথা, বেগম জিয়া, বিএনপি চেয়ারপারসন, তিনি বলেছেন অবরোধ চলবে। অর্থাৎ ওরা নির্বাচন বানচালের ঘোষণা দিয়েছে। 14 সালের নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য অনিবার্য ছিল,
কাজেই নির্বাচন হতে হবে, রাজনৈতিক দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটি জনগণের প্রত্যাশা। আপনি নির্বাচনতে অংশগ্রহণ করলেনই না, নির্বাচন বানচালের জন্য আপনি কর্মসূচি দিলেন, অবরোধ দিলেন এবং হিংসাত্মক কর্মসূচি দিলেন। শুধু বাসে আগুন না, একেবারে পুলিং এজেন্ট, শিক্ষক, ভোট কেন্দ্রে আগুন দেওয়া থেকে শুরু করে এমন কিছু নাই আপনারা করেন নাই। আপনারা সাইদিকে চাঁদা দেখা গেছে বলে এমন একটা গুজব রটিয়ে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, রাজশাহী ধ্বংস করে দিলেন। আপনারা সুন্দরগঞ্জে পুলিশকে ভিতরে রেখে বাইরে থেকে শিকল দিয়ে আগুন দিয়ে হত্যা করলেন, যেটি এবারও হয়েছে, 5ই আগস্টের আগে হয়েছে, আমরা দেখেছি। আপনারা সাতক্ষীরা, কলারোয়া, তালায় সেখানে বসে আওয়ামী লীগের সেক্রেটারি বাইরে থেকে তালা মেরে দিয়ে ভিতরে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারলেন। এই রাজনৈতিক কর্মসূচিটা বিএনপির স্বীকৃত প্রোগ্রাম ছিল। তারা রাজনৈতিকভাবে দায় স্বীকার করেই এই ধ্বংসাত্মক কর্মসূচি দিয়েছিলেন। আর আমাদের প্রোগ্রাম হচ্ছে লকডাউন, নামেই হচ্ছে শান্তিপূর্ণ ঘরে অবস্থান। কাজেই এটা হরতাল, অবরোধ অথবা কি বলে ব্যারিকেড, ব্লকেড নয়, এটি লকডাউন। আপনি নিরাপদে নির্বিঘ্নে ঘরে থাকুন। আমাদের প্রোগ্রামের নেচারটাই হচ্ছে ডিফারেন্ট। সো আমাদের বাইরে এসে হিংসাত্মক ধ্বংসাত্মক কর্মসূচি করার প্রয়োজন নেই। ওরা করছে এই কারণে, ওরা শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে, ওরা জঙ্গিদের ছেড়ে দিয়েছে। সেই জঙ্গি ছেড়ে দিল, জঙ্গিরা ঠিক এই আপনারা যখন কর্মসূচি রাখছেন তখন এসেই কেন ককটেল বিস্ফোরণ করছে বা বাসে আগুন দিচ্ছে? আমি তো বললাম, এনসিপি কার্যালয়ে বোমা হামলার দায়ে গ্রেপ্তার হয়েছে শিবির কর্মী। এতে কি প্রমাণিত হয় না যে শিবির সরকারের সহযোগীরাই এই কর্মকাণ্ড ঘটাচ্ছে? একেবারে চাঞ্চল্যকর প্রমাণ আপনাদের মিডিয়াতেই প্রমাণিত এসছে যে এনসিপি কার্যালয়ে বোমা ধৃত যে ছেলেটা সে শিবিরের কর্মী, তোরা হয়তো বিএনপির কর্মী। আমি তো দেখতে পাচ্ছি এই কারণে আওয়ামী লীগের আমি কিন্তু দেখতে পাচ্ছি যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের অনেকেই ছাত্রলীগের নেতা। আমি এখন ঠিক নাম ধরে বলতে গেলে আমি একটু পত্রিকা খুলে বলতে হবে যে ডিএমপি যাদেরকে গ্রেপ্তার করছে তারা বলছেন যে তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মসূচি করছে। ডিএমপি শুধু না, সারা বাংলাদেশ থেকে এই গত এক সপ্তাহে 10,000-এর বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি বাড়ি ঢোকে, কেউ চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন, হোটেলে উঠেছেন, বৃদ্ধ বাবা মা হাসপাতালে বা স্ত্রী সন্তান হাসপাতালে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। হোটেলে গিয়ে গিয়ে মোবাইল চেক করছেন, আইডি কার্ড চেক করছেন। অর্থাৎ পুলিশ আজকে সারা বাংলাদেশের গ্রাম, উপজেলা, জেলা, ঢাকা শহরের হোটেল, মেস, বস্তি সকল জায়গায় রেড করে গ্রেপ্তার করছেন। কাউকে কিন্তু মনে আছে পঙ্কজ দেবনাথ 28 অক্টোবরের কর্মসূচির আগে এই বিষয়গুলো তখন অবশ্য মিডিয়াতেও এসেছিল যে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকরা পুলিশের সাথে মিলে মানুষের মোবাইল চেক করছে, হোটেলে সব জায়গায় এরকম রেড চলছে। মানে একই ঘটনার পুনরাবৃত্তি, মানে কথাগুলো শোনা মনে হচ্ছে, এই জন্যই আসলে জিজ্ঞাসা করছি। কথাগুলো অবশ্যই শোনায়, ধরন দুটা। এক হচ্ছে আপনি নির্বাচন হতে দেবেন না, সাংবিধানিক ধারাবাহিকতা বিঘ্ন করবেন, জনমনে অশান্তি সৃষ্টি, আপনার প্রোগ্রামের নেচারাই হচ্ছে আক্রমণ করো। সরকার কিন্তু আপনাকে বাধা দেয়নি, সরকার আপনাকে কিন্তু 28 অক্টোবরের আগে পল্টনে সমাবেশ করতে দিয়েছে। পল্টন হচ্ছে আপনি কাকরাইলেরও পরে, সেখান থেকে প্রধান বিচারপতির বাড়িতে আগুন দেওয়া, সেখান থেকে এই যে চার্চের সামনে এসে নারী কর্মীদের ট্রাকে আগুন দিয়ে হত্যা করা, এটা কি? এটা আওয়ামী লীগ করে না। আমাদের আওয়ামী লীগের প্রোগ্রামের নামই হচ্ছে লকডাউন, নিরাপদে নির্বিঘ্নে ঘরে থাকা, বেরিয়ে আসা। এই কারণে আমাদের প্রোগ্রাম, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক। আপনি বলছেন আওয়ামী লীগ এটা করে না, কিন্তু আপনাদের দলের নেতারাই আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আসলে আওয়ামী লীগ করে এবং আপনি আপনার মদতে হয়েছে। সেটা আমি একটু আগে বলছিলাম যে তিনি বরিশাল জেলা পরিষদের প্রশাসক মাহিদুল ইসলাম। আমি উত্তর দেব। আমি যেই ভদ্রলোক আমার বিরুদ্ধে অভিযুক্ত করেছিলেন, আমরা যখন ছোট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়ি, উনি তখন জাতীয় পার্টির এমপি ছিলেন 86 সালে, 88 সালে। কেমন সৌভাগ্য দুর্ভাগ্য যাই হোক, তিনি আওয়ামী লীগের যোগ দিয়ে শীর্ষ পদ পেয়ে গেছেন, আওয়ামী লীগের, আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে গেছেন। হ্যাঁ, তিনি শুধু ওইবার না, আপনি আওয়ামী লীগের নেতা, বরিশালের নেতা তাকে বানিয়েছেন, হয়েছেন। তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তিনি আমার এলাকায় এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগই দিয়েছিলেন মনোনয়নের প্রত্যাশা করে, এবং 2008-এর নির্বাচনে তিনি মনোনয়ন পেয়েও ছিলেন। 8-এর নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। 8-এ যে নির্বাচনটা হলো লাস্ট এন্ড অফ দ্য ইয়ার, সেই নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। পরবর্তীতে 14-তে যখন দল আমাকে মনোনয়ন দিল, ওই মনোনয়নের সময় স্বাভাবিক কারণে তার মনে কষ্ট হওয়ারই কথা, ওই মনোনয়ন না পেয়ে তিনি এই ধরনের বহু কথা বলেছেন, এবং এটা বলেছেন দল থেকে প্রতিবাদ হয়েছে, তাকে শোকজ করা হয়েছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, দল হিসাবে সবই করা হয়েছে।
কিন্তু তিনি যে বলেছেন সেটা নিউজ হয়ে গেছে, এবং শত শত টক শোতে বিএনপি নেতারা এটা রেফার করেছেন। বাস্তবতা হচ্ছে যে নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে, নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরা বা পুলিশের তো এবারে তো সেই ক্যামেরা যদি আপনি দেখেন ঘটনাটা ঘটলো কোথায়, আদৌ কি ঘটনা ঘটেছে, কতজন মারা গেল, এগুলো মিডিয়ার কথা একটা, একটা পারসেপশন তৈরি হয়ে যাওয়া, আর রিয়েলিটি একটা। কাজেই একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, আমি এটার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ব্যাখ্যা এনে ওর থামাতে পারবো না। জি আমি চুপচাপ থাকছি এই জি কারণে, মানে যেহেতু জি তিনি আওয়ামী মিডিয়ার লীগের নেতা পারসেপশন একটা ছিলেন। রিয়ালিটি একটা মানে আপনি বলছেন আপনার দলের আরেকজন বলছে ওদিকে অন্যদিকে বিএনপির লোকেরা এখনো আরেক রকম কথা হচ্ছে তো মানুষ আসলে রিয়ালিটি যে আপনার কথাকে রিয়ালিটি মনে করবে আর বিএনপি নেতাদের কথাকে মনে করবে না বা যারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের কথাকে মনে করবে না রিয়ালিটি এটি কেন মনে হচ্ছে আপনাদের না, আমি আমি জনগণের নিশ্চয়ই তার বিবেক বা চিন্তা শক্তি, বোধ শক্তি, তা দিয়েই তিনি ভাবতেন। হ্যাঁ, একজন মানুষ, ওই যে লেখা আছে না, আহ, 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 সম্ভাবনা, হ্যাঁ, আর সম্ভব না। সম্ভাবনাকে কেউ বলছেন সম্ভাবনা, কেউ বলছেন সম্ভব না। কে কিভাবে পড়বেন তার তার বিবেচনা বোধ। শব্দ কিন্তু একই, অক্ষর কিন্তু একই, বর্ণ কিন্তু একই। সম্ভাবনা, আমি বলছি পসিবিলিটি, হ্যাঁ, হোপ, সম্ভাবনা। আপনি পড়ছেন সম্ভব না। কাজেই তার মানুষ তার বিবেক বুদ্ধি খাটিয়ে, তার চিন্তা শক্তি খাটিয়ে বুঝে নেবেন কোনটা সত্য। কাজেই আওয়ামী লীগের পক্ষে এত নির্যাতনের পরে দাঁড়িয়েও সরকার যে এত ভীতি হয়ে গেল, 14 মাসে আওয়ামী লীগ দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সর্বস্ব লুটে নিয়ে গেছে ধ্বংসের দ্বারপ্রান্তে। সেখান থেকে আওয়ামী লীগের নামমাত্র একটা ফেসবুক কলেই সরকারের হাঁটু কাঁপানো শুরু হয়ে গেছে। তাহলে কি, তাহলে সরকার একেবারেই তার পায়ের নিচে মাটি নেই। তাই বলছেন যে আমি পায়ের নিচে মাটি নেই আপনি বলছেন একদম শান্তিপূর্ণ একটা আপনাদের এই কর্মসূচি আপনারা লকডাউন মানুষকে ঘরে থাকতে বলছেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এই লকডাউন সফল করবার আহ্বান জানাচ্ছেন জাহাঙ্গীর কবির নানক লকডাউনে ডাক দিলেন আমরা দেখলাম ফেসবুকে এবং তারপরে শেখ হাসিনাকেও আমরা দেখছি তিনি সফল করার আহ্বান জানাচ্ছেন সেই আহ্বানের মধ্যে তিনি বলছেন বাংলাদেশের মানুষকে আহ্বান করব আপনাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে তাদেরও ঘরবাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে যে পুলিশ নির্যাতন চালাচ্ছে তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে তাদেরও পরিবার পরিজন আছে মানে এটি হচ্ছে বক্তব্য তাহলে কি আহ্বানটা আসলে জানাচ্ছেন কি আহ্বান যে তাদেরও ব্যবসা প্রতিষ্ঠান আহ্বান আছে হচ্ছে, তাদেরও আহ্বান হচ্ছে, পরিবার পরিজন আছে আমি একটু আগেই বলছি, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলে, অন্যায়ভাবে নির্যাতন করা হলে, আঘাত এলে, সেটা পুলিশ হোক আর বিএনপি বা জামাত শিবিরের ক্যাডার হোক, এনসিপির ক্যাডার হোক, পরে পরে মার খাওয়ার দিন শেষ, অনেক হয়েছে, আর না। কাজেই আপনি আমাকে মেরেই যাবেন, আমি বসে বসে রবীন্দ্রসঙ্গীত গাইবো বা লিপস্টিক দেবো, সেটা আর না। অতএব বাঁচতে হলে লড়তে হবে, আমাকে আত্মরক্ষার অধিকার আমার। অতএব আমাকে কেউ আঘাত করলে আমার জীবন রক্ষার জন্য পাল্টা আঘাতটা জায়েজ, এটা জাস্টিফাইড। অর্থাৎ কেউ যদি আমাকে আঘাত করে, তাকে আমার জীবন বাঁচানোর জন্য এই প্রত্যাঘাতটা, এটা জাস্টিফাইড, এটা আইনসিদ্ধ। কাজেই আমার বক্তব্য সেটাই, কেউ যদি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে জীবনযাপন, নির্বিঘ্ন জীবনযাপনে বিঘ্ন সৃষ্টি করতে আসে, 1 বছরের অনেক সময় আমরা পরে পরে সহ্য করেছি, আর সহ্য করা হবে না। এখন আমরা এক নিজের বছরের বেশি সময় কেন পড়ে পড়ে সহ্য করলেন সহ্য করলাম এই কারণে, দেখি না, আমরা আবারও বলি, আমরা সবার আগে দেশ এবং গণতন্ত্র, আমরা চাই সবার আগে দেশটা ভালো থাকুক। কিন্তু 1 বছরের মাথায় এসে যখন দেখলাম যে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, গোটা সমাজের সমস্ত কর্নার গুলো আজকে বিপর্যস্ত, ধ্বংস, সো দেশকে বাঁচানোর জন্যই এখন আমাকে আবার রুখে দাঁড়াতে হবে। শুধু আমাকে বাঁচানোর জন্য না, দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য এই লুটেরা, সর্বগ্রাসী, সন্ত্রাসী, জঙ্গিদের পৃষ্ঠপোষক এই সরকার তার দোসরদের হাত থেকে দেশকে রক্ষার জন্যই আমাকে এখন প্রতিরোধ করতে হবে। জি প্রতিরোধ করতে হবে যে আঘাত করলে লড়তে হবে আপনি বলছেন আবার একই সাথে বলছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে জনগণের জন্য আপনারা লকডাউন ঘরে বসে থাকার মানে কাজে না যাবার সেরকম আহ্বান করছেন তো কাজে না গেলে জনগণের মানে মানুষের চলবে কি করে সবাই তো আসলে জি এটা এক এক কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা, এটা কিন্তু ইনফ্যাক্ট লকডাউন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই তো 13 তারিখ রাতে তো এমনি লকডাউন হয় না, নিজের আমাদের কয়েক ঘন্টার জন্য।
এটা কিন্তু যদি আঘাত আসে, যদি আমার নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন বন্ধ না হয়, যদি একের পর এক অন্যায় অবিচার চলতেই থাকে, প্রশাসনের একটি ট্রাইব্যুনাল করে পূর্ব নির্ধারিত রায়ের মাধ্যমে নেত্রীকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোর একটা ইম্পোজিং ডিসিশনটা মানে ইম্পোজ করা হয়, তখন কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে না, তখন সে নতুন মাত্রা নিতে পারে। সময় বলে দেবে কি হবে। আমি বলেছি এই কারণে 13 তারিখের প্রোগ্রামটা শব্দটাই হচ্ছে লকডাউন, করোনাকালীন লকডাউন হচ্ছে তুমি ঘরে থাকো, বাইরে এসো না। আমার আমাদের অ্যাপিলটা সেটাই, আপনি ঘরে থাকুন, আপনার নীরব সমর্থনটাই আমাদেরকে শক্তি দেবে, এবং সরকারকে ইয়েলো কার্ড দেখানো হবে যে তুমি ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও, আর ফাউল প্লে করো না। এটা কিন্তু একদিনের জন্য। যদি সরকার ইয়েলো কার্ডের পরেও ফাউল প্লে করে, সরকারের অর্গানগুলো, পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা, গ্রেপ্তার নির্যাতন, অথবা সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলো আমাদের উপরে মব লিঞ্চিং এর নামে সাংবাদিক, শিক্ষক, নিরীহ মানুষ হত্যা, ধর্ষণ, নির্বিচার অত্যাচার অব্যাহত রাখে, তখন কিন্তু কর্মসূচির চরিত্র পাল্টে যাবে। জি তখন কিন্তু আরো হার্ডলাইন আসবে, তখন কিন্তু কঠিন কঠোর কর্মসূচি দিতে আমাদেরকে বাধ্য করা হবে। জি কঠিন কর্মসূচির কথা বলছেন। এর আগেও তো মানে ওই যে 0 পয়েন্টে আপনাদের কর্মসূচি ছিল বিভিন্ন সময়, বা হরতালের ডাকও ছিল মাঝখানে একবার, সেগুলো আসলে খুব একটা প্রভাব ফেলেনি, মানে খুব একটা দেখা যায় নাই। এই লকডাউন কর্মসূচি সফল হবে সেটি আপনারা কিভাবে মনে করছেন? আপনি বলছিলেন যে কয়েক ঘন্টা, হ্যাঁ একটা দিন, কিন্তু একটা দিন কি মানুষের সেই আসলে সুযোগটা আছে যে আমি চাইলাম আর অফিসে গেলাম না? একজন সরকারি কর্মকর্তা বলেন, একজন বেসরকারি মানে যারা অফিস করছেন তাদের কি এই সুযোগটা আসলে থাকে? এমনকি যদি ভয়ভীতিও যখন সেই হরতাল অবরোধগুলো চলছিল বা সহিংসতাগুলো হচ্ছিল, তখন মানুষ কিন্তু চাইলেও ঘরে থাকতে পারে নাই, বা যদি হরতাল না মানি বা মানি যাই করি না কেন, তাকে অফিসে যেতে হয়েছে তার কাজের ক্ষেত্রে, কাজ রাখার জন্য, চাকরি রাখার জন্য। মানুষ কিভাবে আসলে ঘরে বসে থাকবে একদিন? আমরা বলেছি যে বৃহত্তর স্বার্থের জন্য নিজের ব্যক্তিগত ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দেওয়াটা অপরিহার্য, কারণ আপনার আমার ক্ষুদ্র ক্ষুদ্র বিসর্জনটা মিলেই বৃহত্তর স্বার্থটা রক্ষা হবে। কাজেই আমার যে বক্তব্য সেটি হচ্ছে যে, আপনি বলছিলেন যে 10ই নভেম্বর বা 18ই ফেব্রুয়ারি, গত বছর 10ই নভেম্বর আমাদের নূর হোসেন দিবসে শ্রদ্ধার মানে জানানোর প্রোগ্রাম ছিল, বা সেই প্রোগ্রামটাকে শুধুমাত্র নূর হোসেন দিবসে শ্রদ্ধা জানাবো, 0 পয়েন্টে যাব, একটা মাত্র ফেসবুক কল, আর কিচ্ছু না, লিফলেট, পোস্টার, মাইকিং, কোনো মিডিয়া তো নাই। তো একটা মাত্র ফেসবুকের এই প্রোগ্রামকে আমার ট্যাকেল করতে সরকার কত প্লাটুন বিজিবি পুলিশ ডিপ্লয়মেন্ট ছিল বলুন। কাজেই একটা মাত্র ফেসবুক কলে যখন সরকারের প্যান্ট নষ্ট হয়ে যায়, তখন বুঝতে হবে যে সরকার ক্ষণভঙ্গুর, দুর্বল। আবার 18ই ফেব্রুয়ারি হরতাল, আমার বক্তব্যটা ছিল হরতালে আওয়ামী লীগ কি করতে পারলো সেটি বড় কথা না, হরতাল সফল হলো কি হলো না সে তার চেয়ে বড় কথা হচ্ছে সরকার কতটুকু ভীত হয়ে গেল। আপনি বলছেন 13ই নভেম্বর লকডাউন সফল হবে কিনা, আমি তো বলছি 10-11তেই লকডাউন সফল হয়ে গেছে। 13 তারিখ পর্যন্ত অপেক্ষার দরকার নেই। 10 এবং 11 তারিখে যা হয়ে সরকার যা যা করলো, সরকার যেভাবে বাসে আগুন দেওয়া, বোমা মারা, ককটেলটা কতটি কোন জায়গায় একেবারে ডিটেল করছে, তার মানে সরকারই এই লকডাউনটাকে সফল করে দিচ্ছে। আমরা বলেছিলাম নির্বিঘ্নে, নিরাপদ, শান্তিপূর্ণ, সরকার সেটিকে লকডাউন সহিংস বানাচ্ছে। কাজেই আমি মনে করি 10 এবং 11 তারিখে যা হচ্ছে বা আজকে সকাল পর্যন্ত যা খবর, সরকারের আচরণেই লকডাউন সফল হয়ে গেছে। জি আমরা মেসেজ পেয়ে গেছি, জনগণ তার আমাদের মানে পক্ষে আপনার আছে। উদ্দেশ্য সফল হয়ে গেছে, আর হার্ড লাইনে যাওয়ার দরকার নেই। আমরা তো হার্ডলাইনে যাচ্ছি না 13 তারিখে, আগেই বলেছি। না, আপনি ওই যে 13 বলছিলেন তারিখে যদি প্রোগ্রাম আপনারা আমাদের সফল না হয় তাহলে আপনাদের যদি, তাহলে 13 আপনারা তারিখে আরো হার্ড লাইনে যাবেন। আমরা দেখবো, আমরা দেখছি তো, যেটা আপনি বলছিলেন যে পুলিশকে চিহ্নিত করা, যারা আক্রমণ করছে তাদেরকে চিহ্নিত করা, অবশ্যই। ওই যে দেখলেন না 32 নম্বরে যারা লুট করে গিয়ে গ্রিল নিয়ে যাচ্ছিল, সেটাও কুমিল্লায় গিয়ে ওই ছুরিকাঘাতে মরে গেল। কে যে কখন কার কি পরিণতি হবে সময় ঠিক করে দেবে, কে যে কার কি কখন পরিণতি হবে এটা সময় এবং স্থান কাল পাত্র ভেদে নির্ধারিত হবে। 32 নম্বর ক্যান্টনমেন্ট বোর্ড থেকে মামলা করে ইকবাল করিম ভূঁইয়া সহ যারা যারা মিছিলে ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করে আরো অনেক কিছু করতে পারতো সরকার। সরকার মনে করেছে যে জোর করে ক্ষমতায় থাকার আমার প্রয়োজন নেই। আমরা মনে করেছি, বা যেটা মাননীয় প্রধানমন্ত্রী সহানুভূতিশীল, আমি যদিও লম্বা হচ্ছে আমি একটু বলে নিই, যদি মাননীয় প্রধানমন্ত্রী হিংসাত্মক থাকতেন,
তার যদি ছাত্রদের প্রতি মমত্ববোধ বা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা না থাকতো, আপনি দেখেন বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্য, সেখান থেকে শাহবাগ, শাহবাগ থেকে শেরাটন, শেরাটন থেকে বাংলা মোটর, বাংলা মোটর থেকে ফার্ম গেট, এক এক দিন পর পর রাস্তা ব্লক হচ্ছে। পুলিশ কোথাও ফুলের টোকা দিয়েছে? দেয়নি। বঙ্গভবন ঘেরাও করলেন, উস্কানি দিলেন, প্রভোগ করলেন, পুলিশ ফুলের টোকা দিয়েছে? দেয়নি। পুলিশ কখন গেল? যখন পুলিশ আক্রান্ত হলো, যখন টেলিভিশন ভবনে পুলিশকে আগুন দেওয়ার পরে পুলিশকে গিয়ে সেই ছাদে আশ্রয় নিতে হলো, যখন পুলিশকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো, জীবন জীবন বাঁচানো হলো, তখন পুলিশ আত্মরক্ষার জন্য তাও তার রাবার বুলেট বা তার যে শটগানের গুলি, ইনফ্যাক্ট এর বাইরে তো সেনাবাহিনীর সদস্যরা সিদ্ধান্ত নিয়ে বলেছে তারা গুলি করবে না। সেনাবাহিনী গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই, পুলিশের শটগান। তাহলে 7.62 তো যারা এনেছে তারা পুলিশের পোশাক পরে, গার্মেন্টসের যে ছেলে মেয়েদের এনে, মাদ্রাসার ছেলে মেয়েদের এনে, ছাত্রদের ইউনিফর্ম করে দিয়ে ফলস ভুয়া কার্ড নীলগেট থেকে বা বিভিন্ন বস্তি থেকে কার্ড ছাপিয়ে ঝুলিয়ে দিয়ে রাস্তায় নামানো হয়েছে। আজকে প্রমাণিত, আজকে মাত্র 1 বছরও কম সময়ে সমস্ত সত্য কিন্তু একেবারে উদ্ঘাটিত হচ্ছে। বললাম তো 50 জন মানুষ কবর থেকে উঠে এসেছে, উঠে এসে বলছে যে আমি মরি নাই। মানে একটা উদাহরণ যথেষ্ট। আপনার বলতে সরকারের বক্তব্য যে পুরাটাই ভ্রান্ত, তা যদি ওই 1400 বা 600 বা 800 একটা লোকও বলে যে আমি মরি নাই, তাহলেই কিন্তু পুরো ঘটনাই ভ্রান্ত হয়ে যাবে। সে কারণেই বলছি মানে তখন একটা যেটা ঘটনা হয়েছে, হলে পুরো ঘটনা কিভাবে ভ্রান্ত হয়? যেগুলো আমরা চোখের সামনে দেখলাম, ধরেন 800 লোকের মধ্যে বা 800 850 লোকের মধ্যে কিছু লোক এসে বলল যে তারা তালিকা ভ্রান্ত, আপনার তালিকা ভ্রান্ত। আমি বলছি, সে কারণেই বলছি বারবার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে নির্ধারণ করতে হবে কে মারা গেল, কোন গুলিতে মারা গেল। প্রতিটি ঘটনার যে ঘটনাগুলো বেশি এসছে, তামিম বলেন, মুগ্ধ বলেন, বারো বলেন, প্রত্যেকটা আমি বলেছি আমি দায় ততটুকুই নেব যতটুকুর জন্য আমি দায়ী। জি আমি দায় ততটুকু রিপিট করছি, ততটুকু আমি দায়ী। আমি কিন্তু ওই যদি 7.64-এর গুলিতে বা পুলিশের ড্রেস পরা ওই সন্ত্রাসীদের গুলিতে কেউ মারা যায়, সেই দায় আওয়ামী লীগের না, জি আমাদের না, আমি আমরা নেব এই না। বক্তব্যটা নতুন আজকে আপনার কাছ থেকে শুনলাম। মানে আমি অনেকদিন ধরে এই প্রসঙ্গটা কেন জানি চলেই আসে। আমি আজকে ঠিক করেছিলাম ঠিক কর্মসূচিটা নিয়ে কথা বলবো, কিন্তু প্রসঙ্গক্রমে এটা চলেই আসে। এই প্রসঙ্গে এইটা আজকে একটু শুনলাম যে পুলিশের ড্রেস পরে বা ছাত্রদের ড্রেস পরে অন্যরা যারা আসলে পুলিশ না বা অন্যরা ছিল তারা এখানে আসে। যাই হোক, এই তদন্ত আসলে আম, আপনাদের ভাষ্য এবং বাকি ভাষ্যগুলোর মধ্যে পার্থক্য যেটি পাওয়া যায় সেটির একটা জায়গায় গিয়ে মিলবে কিনা জানি না। আবারও আসি আপনাদের কর্মসূচি নিয়ে। যেহেতু এই তদন্তর বিশ্লেষণ এই মুহূর্তে দেওয়াটা সম্ভব হচ্ছে না, আপনাদের কর্মসূচিটি নিয়ে আসি যে আপনারা বলছেন যে আপনাদের উদ্দেশ্য বা যদি লক্ষ্য পূরণ না হয় তাহলে আপনারা সামনে আরও কঠোরতর আন্দোলনে যাবেন। কিন্তু এই প্রশ্নটাও করতে চাই, মানে আগেরটা দিয়ে বলছিলাম যে আগের হরতাল বা যে কর্মসূচি দেখেছিলেন সেখানে আসলে যে খুব প্রভাব ফেলার মতো দেখা যায় না, আপনি বলছেন সরকার ভীত হয়েছে। সামনে যদি আপনারা কঠোর আন্দোলন ডাকেন বা কর্মসূচি কিছু দেন, সেখানে আসলে জনসম্পৃক্ততা হবে বা মানুষ আসবে কেন? আমার মনে আছে যে আপনারা যখন বিএনপি কর্মসূচি দিত তখন আওয়ামী লীগের নেতারা বলতেন যে বিশেষ করে আমার মানে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলতেন যে আমি দেখছিলাম, এটা খুঁজতে গিয়ে দেখছিলাম, একদম কোট করি, রিমোট কন্ট্রোল দিয়ে রাজনীতি হয় না। এটি তারেক রহমানের উদ্দেশ্যে বলছেন সাহস থাকলে দেশে আসুন, রাজনীতি করুন, জেলে যাওয়ার সাহস রাখুন। লন্ডন থেকে ডাকে আর জনগণ সাড়া দেবে না। বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাককে ভুয়া বলে। আপনাদের নেতারা আসলে এই রিমোট কন্ট্রোল ডাককে, অবশ্য একটু কম রিমোট, লন্ডন থেকে আর এখানে হয়তো ভারত থেকে একটু কম রিমোট, কিন্তু রিমোট কন্ট্রোল ডাকে সাড়া দেবে। একটু পার্থক্য আছে এই যে আহ লন্ডন বা আমরা কেউ কলকাতায় বা দিল্লিতে বা কেউ সিঙ্গাপুরে কেউ মালয়েশিয়ায়, বিএনপি নেতারা লন্ডনে ছিলেন। বিএনপি জামাতের নেতারা সবাই, সাকাত চৌধুরী বলেন, বেহেশত রাজ্জাক বলেন বা মীর কাসেম আলী বলেন, তাদের সকল পরিবারে কিন্তু লন্ডনে ছিলেন। কেউ দুবাই ছিলেন, কেউ মালয়েশিয়া ছিলেন। তারা থেকে থেকে আন্দোলন পরিচালনা করেছেন। আমাদের তা লাগবে না, কারণ আমাদের সামনে যে ইতিহাসটা আছে, আমরা 75-এর পরে, আমরা যদি 71-এ আমরা ছোট, আপনারাও ছোট, 71-এর ইতিহাসও আছে, 75-এর ইতিহাস, 75 পরবর্তী ইতিহাসও আছে। আমরা কিন্তু 75-এর পরে যে জেনারেশন মাটিতে ছিল, গ্রাউন্ডে ছিল, আমি আজকে একটু আগে ফেসবুক কমেন্টসে রিপ্লাই দিচ্ছিলাম, আমাদের কথা ভুলে যাও, আমরা হয়তো পরামর্শ, শক্তি, সাহস যোগাতে পারবো। তোমরা যারা মাঠে আছো, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। 75-এর পরে কিন্তু তাই হয়েছে। 75-এর পরে কিন্তু যারা মাঠে থেকে জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, দলকে পুনর্গঠিত করেছে, তারাই কিন্তু নেতা হয়েছে।
অজত্তরের পরে রাজ্জাক সাহেব, জাতীয় নেতা রাজ্জাক ভাই, তুফাইল ভাইয়ের মতো নেতারাই কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সে চলে এসেছেন পরবর্তীতে। তখন বয়স কত? 33, 34, 35। আব্দুর রাজাক তোফায়েল আহমেদের বয়স কিন্তু তখন 33, 34, 35। তারাই কিন্তু আফটার 75, 2 বছর 2.5 বছর জেল খেটে বেরিয়ে এসে পার্টিকে রিফর্ম করলেন। নেত্রী দিল্লিতে ছিলেন, ইন্ডিয়াতে ছিলেন, তার কাছ থেকে পরামর্শ নিয়েছেন, সাজেশনস নিয়েছেন, নির্দেশনা নিয়েছেন, এবং সেইভাবে দলকে গুছিয়ে নিয়ে তারা 79 নির্বাচন এবং 81-তে নেত্রীর ফিরে আসা। কাজেই আমরা যারা বাইরে থেকে পরামর্শ দিচ্ছি, আমি বলেছি আমরা পরামর্শ দিতে পারবো, সাহস যোগাতে পারবো, বা অন্য কোনো সাপোর্ট দিতে পারবো। যারা মাঠে আছে তারাই আগামী দিনের নেতা। যারা মাঠে থেকে সাহসের সাথে এগিয়ে আসবে তারাই কিন্তু সময়ের কিন্তু পরীক্ষায় ডাকটা তো টেস্টেড। আপনারা দিচ্ছেন, মানে আন্দোলনের ডাকটা তো আপনারা দিচ্ছেন, যে এই দিন তো লকডাউন পালন করো, এই দিন ধর্মঘট, এই ডাকটা তো আসলে বাইরে থেকে আসছে। তো আমরাই দেবো। আমরা বলতে আওয়ামী লীগের একটা কমিটি আছে, হ্যাঁ, আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি আছে। আমি বলি গোটা মানে আওয়ামী তারা লীগের তো কেউ দেশে নাই, তারা আসলে রিমোট কন্ট্রোল দিয়েই বা দূর থেকেই আসলে আমি আমি আপনাকে বলছে। আমি 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 এই ধারণা ভুল আপনাদের। ভুল এই কারণে বলছি যে আওয়ামী লীগের 3.5 টার্ম বা প্রায় 4 টার্মের মেয়াদে প্রায় 500-র উপরে মন্ত্রী মন্ত্রী নিয়ে 500, ওয়ার্কিং কমিটি 81, 2-3 মেয়াদে ওয়ার্কিং কমিটিতে মোর দেন 100 হচ্ছে। 500-600 মানুষের মধ্যে ভারতে আছে কত? 70-80 জন, জেলে আছে 100-150। বাকিরা কিন্তু দেশে, বাকিরা কিন্তু দেশে। আপনি 600-700 মানুষের মধ্যে যারা এমপি অ্যাবাভ বা ওয়ার্কিং কমিটি অ্যাবাভ, কাজেই এরা কিন্তু ভারতে আছে 70-80 জন, জেলে আছে 100-150, আমেরিকা লন্ডন মিলিয়ে সব মিলিয়ে 200 মানুষ, 250 মানুষ বা 300 মানুষ বাইরে আছে। এত নেই, এত নেই, কিন্তু বাকিরা কিন্তু সব দেশে। দেশে থেকে এমপি মন্ত্রী বাদ দেন, আমার কিন্তু উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, জি, মেয়র আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। পার্টির ডিস্ট্রিক্ট কমিটি আছে, তারা কিন্তু কাজ করছে। জি, তারা আমরা হয়তো নিশ্চয়ই তারা কাজ করছে এবং তারা দেশে আছে আমরা জানি, কিন্তু আমি প্রশ্নটা এটি করছিলাম যে যখন আন্দোলনের ডাক দিচ্ছেন নেতারা, তারা নিরাপদে থেকে বা দেশের বাইরে থেকে তারা যখন ডাক দিচ্ছেন, সেই রিমোট কন্ট্রোল, যেটাকে আপনারা টার্ম দিয়েছিলেন রিমোট, তাদের সেই রিমোট কন্ট্রোল, এটা ভার্চুয়ালি মানে একটা আপনারা তো বিষয় হচ্ছে। আন্দোলনে নামছেন না, মানে রাস্তায় তো আপনারা নামবেন না। সবাই সবসময় নামে না। যার বয়স 60 অ্যাবাভ তার পক্ষে আন্দোলন নামার সুযোগ, যার বয়স বিলো 40 তিনিই নামবেন, যিনি 18 to 25, 30 তিনিই নামবেন। তাহলে তারেক রহমানের কথা বলতেন কেন? তখনও তারেক রহমান বিলো 40 ছিলেন না, যখন আসলে সেই রিমোট কন্ট্রোল ডাকগুলো দিতেন আন্দোলনের। না, তারেক রহমান তো তার গ্রাউন্ডের সাথে তার টাচটা ছিল না, গ্রাউন্ড রিয়েলিটি তিনি বুঝতে পারতেন না। গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে পারলে, অর্থাৎ দল বিএনপি বা আওয়ামী লীগের মতো এই যে গণসংগঠন, ম্যাস অর্গানাইজেশনটা কিন্তু নির্বাচন সম্মেলনে বিকশিত হয়। আপনি দেখবেন আওয়ামী লীগ বা যারা গণসংগঠনগুলো, এত বড় দলগুলো কিভাবে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন, উপজেলা নির্বাচন, পার্লামেন্ট ইলেকশনে কিন্তু দল শক্তিশালী হয়। 79 নির্বাচনে আমাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু নেত্রীর ফিরে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। 79, আপনি তো তখন আপনার আমরা ছোট, কিন্তু আমার মনে আছে 79 সালের নির্বাচনে আওয়ামী লীগকে মাত্র 39 সিট দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান দিয়েছিল, একেবারেই জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। মাত্র 2.5 মাসের পার্টি বিএনপি অ্যাবাভ 200 সিট নিয়ে গেল। কাজে ভোট কাকে বলে কত প্রকার জিয়াউর রহমান শিখিয়েছিলেন। সো আপনারা সেটি আওয়ামী প্র্যাকটিস লীগ করেছেন। আমাদের সে প্র্যাকটিস করা লাগে না, তো আমরা তো 70 জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছি। আমরা তো ইলেকশন 54 নির্বাচন করেছি, 70 নির্বাচন করেছি, 14 আমরা তো নির্বাচন নির্বাচন করেছেন, করেই 18 এসেছি। নির্বাচন করেছেন, 24 হ্যাঁ নির্বাচন হ্যাঁ, করেছেন। আমরা করেছি, আমরা তো নির্বাচন করেই এসেছি। 14-18-তে বিএনপি নির্বাচন বর্জন করেছে, নির্বাচন এলে ফলাফল ভিন্ন হতে পারতো, নির্বাচন আসেই নাই বিএনপি। 18তে এসেছিল। আমরা তো এখন আসতে চাই, মানে আমরা 18তে এখনো বিএনপি আসতে এসেছিল, চাই। কিন্তু ফলাফল আসলে যেটা যেটা হয়েছে সেটা গ্রহণযোগ্য হয় নাই, এমনকি আওয়ামী লীগের। বিএনপি 18-তে এসেছিল, এক সিটে কজন প্রার্থী ছিল বলেন? এক একটা সিটে বিএনপি কজন প্রার্থী ছিল? বিএনপি এসেছিল, কিন্তু একটা আসনে বিএনপি কজন প্রার্থী ছিল? জি, কাজেই দলের তো নেতার চরিত্র যদি মনোনয়ন বিক্রির কাছে জিম্মি হয়ে যায়, অর্থাৎ তিনি একটা কনস্টিটুয়েন্সিতে 3 জনকে মনোনয়ন দিলেন, সকালে একজন বিকালে একজন, কর্মীরা কি করবে? কাজেই সেক্ষেত্রে হচ্ছে নেতৃত্বের জি, প্রতি তার সেটি যে একটা কারণ হিসেবে নিষ্ঠা। আপনি দায়ী করতেই পারেন, কিন্তু অনেক কতগুলো কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, রাতে রাতে যে ভোট পড়েছে সেই বিষয়গুলো আসলে বিবিসির প্রতিবেদন, আমি এমনকি। আমি রাতের ভোট, জি, আমি আবারও বলি রাতের ভোটটাও কিন্তু মিডিয়া পারসেপশন। আমি যদি উল্টো প্রশ্ন করি, কেউ কি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই? একটা নজির আছে? কেউ কি ভোট কেন্দ্রে গিয়ে দেখছে ভোট দেওয়া হয়ে গেছে? একটা নজির দেখাতে পারবেন আপনি?
হ্যাঁ, কাজে এই যে মিডিয়া হ্যাঁ, পারসেপশনটা অনেকেই ভোট দিতে পারে নাই, চট্টগ্রামে, তরুণরা যারা ভোট দিতে গেছে না পারে না, নাই তো ভোট আমি দিতে। আমি আমি বলি একটা লোক, আমরা কিন্তু কখনোই এই শব্দটা মিডিয়া থেকে পাই নাই যে মিডিয়া পারসেপশনটা চট্টগ্রামের 2টা না 3টা কেন্দ্রে ঘটনা ঘটেছিল, সেই কেন্দ্র কিন্তু ভোট গ্রহণ স্থগিত করে বাতিল করে দেওয়া হয়েছিল। ওই একটা বা 2টা ঘটনা দিয়ে এস্টাবলিশ করে ফেললেন রাতের ভোট রাতের ভোট। আমি যদি আজকে প্রশ্ন না, করি, বিবিসি খবর একটা করেছে, লোক আমাকে বিবিসি দেখায়, রিপোর্ট করেছিল তখন যে রাতে আমি তো বলছি মিডিয়া পারসেপশন, এটা মিডিয়া বিবিসি খবর করলে যখন, মিডিয়া পারসেপশন, মানে মিডিয়া প্রতিবেদন আমি করলে বলছি না, পারসেপশন। এটা এটা যা আপনি বলবেন, আপনি যা বলবেন, আজকাল হয়েছে কি মিডিয়ার ট্রায়াল, আপনি ধরা পড়লেন, বেড়াতে গিয়ে আপনাকে বলা হলো যে আপনি মাদক সহ ধরা পড়ছেন, বিচারের আগেই কিন্তু সাক্ষী প্রমাণের আগেই জাতি জেনে গেল, বিশ্ব জেনে গেল আপনি মাদক কারবারি। এটা হচ্ছে আজকালকার রিয়েলিটি। সে কারণে বলছি যে আমাকে একটা লোক দেখাতে মিডিয়াও পারে নাই যিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখছেন যে ভোট দিতে পারেন নাই, যে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু আমরা শুনিনি। আমার চ্যালেঞ্জটা সেখানে, আপনি যখন রাতের ভোট বলছেন, আমি বলবো যে একটা লোক আপনি দেখান যে লোকটা বলেছে যে আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, কাজে তাহলে রাতের জি। ভোটটা করতে না, গিয়ে, এইরকম লোক আসলে অনেকেই দেখানো যাবে পঙ্কজ দেবরাত, এরকম না মানুষের সাথে। তাহলে যে রাতের ভোট হয়নি এটা আমরা তো বলতে পারবো। সেখানে শুধুমাত্র পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার সবই যে আওয়ামী লীগের এমন তো না। কাজেই এখানে তো প্রশাসনে, পুলিশে, আর্মিতে, বিজিবিতে সবই যে আওয়ামী লীগের তা জি। তো না। এখানে আপনারা তো এই বক্তব্যটা দিয়ে মানে এটার গ্রহণযোগ্যতা, আপনারা মনে করছেন যে এই বক্তব্যটা খুব গ্রহণযোগ্য হচ্ছে যে 14, 18, 24 ভালো নির্বাচন হয়েছে, এটি আপনারা মানুষকে আমি বিশ্বাস করছেন? নির্বাচনটা বিএনপি বা অন্যান্য দলগুলো নির্বাচন অংশগ্রহণ করলে, পার্টিসিপেটরি ভোট হলে সেটি ভালো নির্বাচন আমরা বলবো। যেহেতু ওরকম পার্টিসিপেটরি একটা হয় নির্বাচন নাই, হলে আপনারা অংশগ্রহণ করতেন? যেমন ধরেন এই যে এই ডক্টর ইউনূস আপনাদের যখন আমি নিষিদ্ধ, এখনো বলবো আপনারা যখন নিষিদ্ধ আওয়ামী হন লীগ, নাই, আপনাদের কার্যক্রম নিষিদ্ধ হবার আগেই মোহাম্মদ এ আরাফাত বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর অধীনেই নির্বাচন করবেন, ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। এটি মোহাম্মদ এ আমরা আরাফাত আগে আমরা জানিয়েছিলেন। আমরা তো ইউনূসকে বৈধ সরকার মনেই করি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই। একটা ফলস ঘোষণার মধ্য দিয়ে তারা দায়িত্ব নিয়েছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, দেখাতে পারেন না প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া, পরামর্শ ছাড়া, সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি পার্লামেন্ট ভাঙতে পারেন না। কাজেই তাদের জন্মই তার আজন্ম পাপ, প্রধানমন্ত্রী বেতন যদি না। এভাবে চলে যান তাহলে কি করবে রাষ্ট্র? প্রধানমন্ত্রী চলে যাননি, তাকে এসএসএফ, প্রধানমন্ত্রীর জন্য যে বিশেষ নিরাপত্তা বাহিনী, বাংলাদেশ সরকারের হাইয়েস্ট যে ইয়েটা এসএসএফ বলি, হ্যাঁ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, তারা প্রধানমন্ত্রীকে নিরাপদে তার জীবন রাখার জন্য পাঠিয়ে দিয়েছেন। পালিয়ে যাওয়া আর এসএসএফ এর নেতৃত্বে, এসএসএফ এর পৃষ্ঠপোষকতায়, এসএসএফ এর নিরাপত্তা বলয়ের থেকে জীবন রক্ষা করা এক জিনিস না। কাজে প্রধানমন্ত্রী পালিয়ে যান নাই। তো কি দায়িত্বও তো করা, পালন করছেন না, তা পালিয়ে যান নাই তো দায়িত্বও তো পালন করছেন না, আবার পদত্যাগপত্র জমা দেন না, তাহলে কি তাহলে করবেন? তাহলে আমরা গভর্নমেন্ট ইন এক্সাইল করি, 71-এর মতো। আমরা তো সেই জায়গায়ও যাইনি। আমরা 71-এ কিন্তু আওয়ামী লীগ প্রবাসী সরকার গভর্নমেন্ট ইন এক্সাইল করেছিল, আমরা তো সেই জায়গায় যাইনি এখন পর্যন্ত। গভর্নমেন্ট ইন এক্সাইল তো করতেই পারি সেই না অথরিটি বা গ্রিপটা আপনাদের নাই বলেই নিশ্চয়ই পারেন নাই, তাছাড়া কেন হলো না? হতেই তো পারতো যে। আমরা নাই বলতে, আমরা তো এমপিরা এখন আছি, আমাদের তো এত এমপি, 300-350 এমপির মধ্যে মেজরিটি 151 জন এমপি লাগবে। আমরা পার্লামেন্টের অধিবেশন আমরা কারণে যেমন মুজিবনগরে করা হয়েছিল, যেখানে যেখানে বসে আমরা গভর্নমেন্ট ইন এক্সাইল করতেই পারি। আমরা তো বাংলাদেশটাকে সেই সেরকম জায়গায় কোনো নিতে যাচ্ছি না। পরিকল্পনা আছে? আমরা তো বলছি আমরা দেশকে ভালোবাসি, আমাদের রাজনীতি দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। সবার আগে দেশ, সবার আগে সার্বভৌমত্ব, স্বাধীনতা। আমরা দেশের স্বার্থ রক্ষা করি বলেই বারবার বিপদে পড়ি, এবং আবার একটা সময়ের ব্যবধানে সেই বিপদ থেকে আমরা উতরে আসি। আমরা 2001 সালে বিপদে পড়েছি। আমি বলেছিলাম, আমি তরুণ প্রজন্মের মেসেজটা দিয়ে রাখি, যে তরুণ প্রজন্মকে বলি, যারা তোমরা মনে করছো যে বিদেশে বসে রিমোট কন্ট্রোল কল দিচ্ছেন, আমরা আবারও বলি, আমরা পরামর্শ দিতে পারবো, আমরা সাহস দিতে পারবো, বা আরো বেশি কৌশল শেখাতে পারবো। মাঠের রাজনীতি যারা সাহস নিয়ে এগিয়ে আসবে তারাই কিন্তু আগামী দিনের নেতা। আজকে সকালেই দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে বিভিন্ন প্রবেশ মুখে, অর্থাৎ ক্যাম্পাসের গেটগুলোতে তালা মেরে দিয়েছে ছাত্রলীগ। আমি ছবি একটু আগেই পাচ্ছিলাম, বিভিন্ন গেটে, অর্থাৎ প্রত্যেকটা আর্টস ফ্যাকাল্টি বলেন, সায়েন্স ফ্যাকাল্টি বলেন, পুষ্টি ভবন বলেন, প্রত্যেকটা সায়েন্সের বিল্ডিং বলেন, ওইখানে ক্লথসেবল গেটে তালা মেরে দিয়েছে। অর্থাৎ সেই সাহসী কর্মী আগামী দিনের নেতা, যে আজকে মিছিল করে, সাহস করে এই কর্মসূচি সফল করবে,
তারাই আগামী দিনের নেতা। উদাহরণ দিয়ে বললাম তো, জি আমাদের বয়সে জি আমরা আমার 90 মনে হয় আপনি আপনাদের মানে কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাটা স্পষ্ট করেছেন। শেষ প্রশ্ন একটু করি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সম্প্রতি বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা তিনি কথা দিচ্ছেন যে সেগুলো তুলে নেওয়া হবে। পরে অবশ্য একরকম চাপের মধ্যে পড়েছেন এবং তারপরে তিনি বলেছেন যে হয়রানিমূলক মামলা তুলে নেবার কথা বলছেন এবং শুধু শুধু সেই ইউনিয়নের কথা বলছেন, কিন্তু তার এই বার্তাটা আমরা আসলে শুনেছি গণমাধ্যমে। এটিকে আপনারা কিভাবে নিচ্ছেন এই বার্তাটিকে? আহ, অবশ্যই এই উত্তরটা মির্জা ফখরুল সাহেব ভালো দিতে পারবেন, কিন্তু আমরা মনে করি সমস্ত মামলা মিনিমাম যে এফআইআর বা এজাহারটা হয়েছে, এজাহারটা পড়লেই মামলা নাই, থাকবে না। যদি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা যায়, ন্যায় বিচারের পথ নিশ্চিত করা যায়, মব লিঞ্চিং এর মাধ্যমে হাইকোর্টকে ধ্বংস করা না যায়, বিচার ব্যবস্থা ধ্বংস করা না হয়, তাহলে কিন্তু এর একটা মামলাও কোনো মেরিটে টিকবে না। আপনি একটা ঘটনায়, দিনাজপুরের একটা মার্ডারে 4টা মামলা হয়েছে, কাজেই 4টা মামলা যখন হয় একটা মামলা টিকবে না। আর মামলার এজাহারে, অর্থাৎ মামলা বাণিজ্য করতে গিয়ে, গ্রেপ্তার বাণিজ্য করতে গিয়ে ওই জামাতি পুলিশ আর বিএনপির জামাতের নেতারা যেভাবে মামলা করেছেন, কাজেই বললাম না, এক মামলা হয়েছে হত্যা মামলা, স্ত্রীকে দিয়ে মামলা করানো হয়েছে, স্বামী বলছে আমি জীবিত। এরকম বহু ঘটনা আছে, মামলার এজাহারগুলো করলে একটা মামলাও টিকবে না। কাজেই যারা সিনিয়র পলিটিশিয়ান, যারা সিনিয়র লয়ার, তারা বারবার বলছেন এই মামলা টিকবে না, থাকবে না। কাজেই আমাদের প্রয়োজন হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা, ন্যায় বিচারের পথ নিশ্চিত করা। কারণ 21শে আগস্টের গ্রেনেড হামলায় আমরা সবাইকে খালাস দিয়ে দিলেন, তার মানে কি একটা লোক মারা যায় নাই, আইবি রহমান মারা যায় নাই, 24 জন মানুষ মারা যায় নাই, বাংলাদেশে গ্রেনেড হামলা হয় নাই। আপনি 10টা অস্ত্র মামলায় সবাইকে খালাস দিয়ে দিলেন, মানে কি 10টা অস্ত্র মামলা বাংলাদেশে আসে নাই, এটা ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি যেটিতে অস্ত্র নামে নাই। তাহলে কি, অর্থাৎ এই যে একেবারেই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে উচ্চ আদালত পর্যন্ত যেইভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যেইভাবে ওই মব সৃষ্টি করে বিচার বিভাগকে প্রভাবিত করা হচ্ছে, এই পথ বন্ধ হলে, ন্যায় বিচারের পথ নিশ্চিত হলেই কিন্তু আমরা মামলা থেকে খালাস পেয়ে যাব, কোনো মামলা টিকবে না। কারণ যে প্রসঙ্গে আজকে 13ই নভেম্বর এই যে আইসিটি ট্রায়াল, এখানে ফিরে আসি, শেষ করছি। আইসিটি বা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ট্রাইব্যুনাল কখন হয়, কোথায় কমপ্লাই করে, কখন যাবে? যদি জেনোসাইড হয়, যদি ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি হয়, যদি এথনিক ক্লিনজিং হয়, যুদ্ধ হয়, তখন এটা সম্ভব। এই ঘটনায় তো আইসিটি কমপ্লাই করতে যাচ্ছে না। এই যে ঘটনার বিচার অভিযোগ উঠেছে হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের, এই অভিযোগেই মামলা দায়ের আছে। আপনি বলতেই পারেন, যেহেতু তারাই সব, তারাই বাবা, তারাই মা, তারাই যা সন্তান, ছেলে না মেয়ে, তারাই বলবে। বাবা মা তারা, ছেলে না মেয়ে না হিজড়া, তারাই বলুক, আমরা তো ওখানে বলতে পারছি না কিছু, আমাদের বলার বন্ধ। কাজে আমার বক্তব্য হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা এখান পান্না সাহেব বলছেন, কোর্ট অবৈধ, আমি যোগ করি সরকারও অবৈধ, এই অবৈধ সরকারের অধীনে যা কিছু সব অবৈধ। কাজেই এই অবৈধ ট্রাইব্যুনালে পূর্ব নির্ধারিত রায় ঘোষণার মধ্য দিয়ে নেত্রীকে নির্বাসনে রাজনৈতিকভাবে নির্বাসিত করা, এটি হয় নাই। জি বহুবার, শুধু নেত্রী না, বহুবার বহুজনকে চেষ্টা করেছে, জি বহুভাবে চেষ্টা করেছে, এগুলো হয় না। জি পঙ্কজ দেবনাথ, আমরা অনেক বাংলাদেশের ধন্যবাদ আপনাকে। আসলে এই আপনি যেই অভিযোগগুলো করছেন অনেকটাই যৌক্তিক শোনা যায়, কিন্তু মানে এই অভিযোগগুলোই শোনা শোনা লাগে আর কি। এই অভিযোগগুলো অবৈধ সরকারের অধীনে কোর্ট অবৈধ, সব অবৈধ, বিচার অবৈধ, পূর্ব পরিকল্পিত রায় ইত্যাদি, এই কথাগুলো সব যেন মনে হচ্ছে পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি জি আপনার মনে হতে পারে। কষ্টটা হচ্ছে যে আমরা 10টা কষ্টের মামলার বিচার করেছিলাম, 10টা কষ্ট এসেছিল কিনা, সত্য কি মিথ্যা আপনি বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই গ্রেড হামলা হয়েছিল কি হয়নি, কাজে আপনি যদি বলেন নিশ্চয়ই গ্রেড হামলার বিচারের কারণে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে, তাহলে কি এটা মিথ্যা? গ্রেড হামলা হয়নি। আপনি যদি কম্পেয়ারটা করেন, তাহলে কি গ্রেড হামলা হয়নি, 10টা কষ্ট আসেনি। জি সোহেল নিশ্চয়ই চৌধুরী প্রতিটি আর ঘটনার সাথে জগন্নাথ তুলনা পারে, করবার কোনো আমি সুযোগ শেষ নাই। করছি, আমি একটু শেষ করি। ওই যে বিচারক জালঘাটে মনে আছে, জগন্নাথ পারে আর সোহেল চৌধুরীকে গাড়ি বোমা বিস্ফোরণ করে পুড়ে হত্যা করলো, তাহলে ওরা মারা যায়নি? জেএমবি, বাংলা ভাই, শায়েক রহমান বাংলাদেশে হয়নি? জীবন্ত মানুষকে ঝুলিয়ে রাখা এ বাংলাদেশে ঘটেনি? আমরা যা করেছি 550 জায়গায় বোমা হামলার বিচার করেছি। আজকে যদি বলেন আবার শোনা অন্যদিকে শোনা লাগে, আপনাদের বিরুদ্ধে গুমের অভিযোগ, বিচার বহির্ভূত হত্যার অভিযোগ, এগুলোও তো মানে শুধু একতরফা তালিকা দিলে তো আমি তো পার্সিয়াল। গুম, হত্যা, এই 13 মাসে 40 জন কেন
বিচার হত্যাকাণ্ডের শিকার হলো। খুবই যৌক্তিক প্রশ্ন। আমরা যদি শেষ করছি, আমরা যদি অপরাধী হয়ে থাকি, তাহলে মাত্র 13 মাসে কেন 40 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হলেন? এই 13 মাসে কেন 242টা সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলো? এই 13 মাসে কেন 3500 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলো? এই 13 মাসে কেন 7,000-এর বেশি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটলো? কেন হাজার হাজার মানুষ জীবন দিল, এই ধর্ষণের প্রশ্নটা শিকার? আপনারা নিশ্চয়ই করতে পারেন, এই প্রশ্নটা নিশ্চয়ই করতে পারেন, খুবই যৌক্তিকভাবেই করতে পারেন, কিন্তু মানে প্রশ্ন হচ্ছে যে আপনাদের সুনিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রণে আপনাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল, আপনারা যখন ক্ষমতায় ছিলেন সব কিছু আপনাদের নিয়ন্ত্রণে ছিল, তারপরেও কেন ওই সেই সময়কার প্রশ্নবোধক চিহ্নগুলোর উত্তর আপনারা কখন দেবেন, সেই প্রশ্নবোধক চিহ্নগুলো বা সেই অপরাধগুলোর জন্য? আমি আবার বলি, আগেও বলেছি, আমরা গ্রেনেড হামলার বিচার করেছি, 10 লাখ অস্ত্র মামলার বিচার করেছি, বিডিআর মিউটিনি যে সেনা কর্মকর্তা হত্যা করা হলো তার বিচার করেছি। আমরা যদি বলতেন যে তার বিডিআর মিউটিনিতে 49 জন সেনা অফিসার মারা যায় নাই, এই কারণে ছেড়ে দিলাম কোর্ট থেকে, যেখান থেকে, তাহলে দায়টা কার? আজকে কিন্তু আমাদের বারবার বলেছি, দায় বিএনপি জামাতের। তারাও বলছে মানে আজকে এই সরকার থেকে শুরু করে সবাই বলছে আসলে দায়টা আপনাদের। এখন দায় কার সেটি আদালতে নির্ধারিত হবে, আর সেই আদালতকে আপনারাও মানবেন না, তারাও মানবেন না। এটা একটা আদালত নির্ধারণ করে সাজা দিয়েছে, আদালত নির্ধারণ করে শাস্তি দিয়েছে। এই সরকার এসে বিএনপি, জামাত এবং ইউনূস মিলে তাদেরকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছে। জি, এই হচ্ছে পার্থক্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ পঙ্কজ দেবনাথ। দেখা যাক মানে আপনাদের এই কর্মসূচি এবং তারপরের কর্মসূচিগুলো আপনাদের কি কি আসতে আমি থাকে নিশ্চয়ই। শেষ করি, আমরা মনে করি আমাদের মরাল ভিক্টরি হয়ে গেছে। 10, 11, 12-তে সরকারের যে হাঁটু কাঁপানো, প্যান্ট নষ্ট হয়ে যাওয়া, এতেই আমাদের নৈতিক বিজয় হয়ে গেছে। 13 তারিখ আমরা বড় কোনো সমাবেশ বা মিছিল করব না। আমরা আগেই বলেছি, লকডাউন শান্তিপূর্ণ অবস্থান। আবার কেউ যদি আমাদের গায়ে পড়ে বাধা দিতে চান, কেউ যদি আমাদের কর্মীদের গ্রেপ্তার নির্যাতন করেন, আমরা আর বসে বসে মার খাবো না, আমরা পাল্টা প্রতিরোধ করবো। জি, কর্মীরা যদি ঘরে থাকে তাহলে কেন গ্রেপ্তার করবে তাদেরকে? ঘরে ঢুকে আচ্ছা, তখন ঘরে ঢুকে হার্টে ঢুকে করে নিয়ে আসা হচ্ছে, আমার মনে হয় স্পষ্ট। ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে, ছেলেকে না পেলে মাকে নির্যাতন করা হচ্ছে, ছেলেকে না পেলে বাবাকে নিয়ে যাওয়া আপনাদের হচ্ছে। অভিযোগগুলো একদমই স্পষ্ট। অনেক ধন্যবাদ পঙ্কজ দেবনাথ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য।